this thing so much to make myself gay. I will survive. I will not fall into despair. I will keep myself hardy till freedom is up. চোখ বন্ধ করে দাসপ্রথা শব্দটা একবার ভাবুন তো। চোখের সামনে নিশ্চয়ই হলিউডের কোনো সিনেমার দৃশ্য ভেসে উঠেছে। পায়ে ভারী লোহার শেকল, চাবুকের আঘাত, রোদে পুড়ে কাজ করা কৃষ্ণাঙ্গ মানুষ, আর দূরে ঘোড়ার পিঠে বসে থাকা কোনো ক্রূর শ্বেতাঙ্গ মালিক। 12 Years a Slave বা জ্যাঙ্গো আনচেইনড-এর মতো সিনেমাগুলো আমাদের মস্তিষ্কে দাসপ্রথার ঠিক এই ছবিটাই গেঁথে দিয়েছে। কিন্তু সত্যি বলতে সিনেমায় আমরা দাসপ্রথার যে রূপ দেখি তা ইতিহাসের বিশাল এক হিমশৈলীর ছোট্ট একটি চূড়ামাত্র। বাস্তবে দাসপ্রথা ছিল সিনেমার চেয়েও অনেক বেশি জটিল, বৈচিত্র্যময় এবং ভয়ঙ্কর। আজকের এক্সপ্লেনারে আমরা জানব সিনেমা দাসপ্রথাকে যেভাবে দেখায়, বাস্তবে এর ইতিহাস আসলে কেমন ছিল। সিনেমায় দেখা যায় দাস মানেই কৃষ্ণাঙ্গ আফ্রিকান আর মালিক মানেই শ্বেতাঙ্গ আমেরিকান। দাসপ্রথাকে সরাসরি বর্ণবাদের সাথে যুক্ত করে দেখানো হতো, কিন্তু ইতিহাস বলছে গায়ের রঙের কারণে মানুষ দাস হতে শুরু করেছে অনেক পরে। প্রাচীন মেসোপটেমিয়া, মিশর, গ্রিস বা রোমে দাসের কোনো সুনির্দিষ্ট গায়ের রং ছিল না। নিয়ম ছিল সোজা, যে জাতি যুদ্ধে হারবে তারা জয়ী জাতির দাস হবে। প্রাচীন রোমানরা যখন ইউরোপ জয় করেছিল তখন তারা শ্বেতাঙ্গ ফরাসি, জার্মান বা ব্রিটিশদেরও দাস বানিয়ে রোমে নিয়ে যেত। আজ যে ইংরেজি স্লেভ শব্দটা শুনি সেটির উৎপত্তিও হয়েছে কিন্তু পূর্ব ইউরোপের শ্বেতাঙ্গ স্লাভ জাতিগোষ্ঠীর নাম থেকে। একসময় এত বিপুল সংখ্যক শ্বেতাঙ্গ স্লাভ মানুষকে দাস হিসেবে বিক্রি করা হতো যে তাদের পুরো জাতির নামটাই দাসত্বের সমার্থক হয়ে যায়। সিনেমায় আমরা দেখি দাসদের কাজ শুধু তুলার ক্ষেতে খাটুনি দেওয়া বা পাথর টানা। বাস্তবে কিন্তু দাসের ভূমিকা ছিল অনেক বৈচিত্র্যময়। প্রাচীন রোমে অনেক দাস ছিলেন অত্যন্ত শিক্ষিত। তারা অভিজাতদের সন্তানদের পড়াতেন, ডাক্তার বা হিসাবরক্ষক হিসেবেও কাজ করতেন। এমনকি মধ্যযুগে ইসলামী সাম্রাজ্যগুলোতে দাসদের নিয়ে তৈরি হতো বিশেষ সৈন্যবাহিনী। মিশর ও সিরিয়ার বিখ্যাত মামলুক সাম্রাজ্যের কথাই ধরা যাক। মামলুক শব্দের অর্থই হলো দাস, আর এই দাস যোদ্ধারা এত শক্তিশালী ছিলেন যে শেষ পর্যন্ত তারা মালিকদের হারিয়ে নিজেরাই রাজসিংহাসন দখল করে শত শত বছর রাজত্ব করেছেন। সিনেমা যেখানে দাসকে শুধুই নির্যাতিত দেখায়, ইতিহাস বলে একজন দাস একসময় দেশের রাজাও হয়েছেন। আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আফ্রিকা থেকে প্রায় 1,50,00,000 মানুষকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছিল, যাকে বলা হয় মিডল প্যাসেজ। সিনেমায় হয়তো একটি অন্ধকার ঘরে কয়েকজন মানুষকে শিকলবন্দি দেখা যায়, কিন্তু বাস্তবে জাহাজে মানুষকে এমনভাবে গাদাগাদি করে রাখা হতো যে সোজা হয়ে দাঁড়ানো বা পাশ ফেরার জায়গাটুকুও ছিল না। 3 ভাগের 1 ভাগ মানুষ পথেই মারা যেতেন। অনেকে আবার জাহাজেই খাবার খাওয়া বন্ধ করে দিতেন, কিংবা জীবনের ঝুঁকি নিয়ে দাস মালিকদের বিরুদ্ধে চরম বিদ্রোহ গড়ে তুলতেন। সিনেমার মালিকদের দেখা যায় অহেতুক চাবুক মারা সাইকোপ্যাথ হিসেবে। বাস্তবে চাবুকের আঘাত নিশ্চয়ই ছিল, কিন্তু নিষ্ঠুরতাটা ছিল আরো ভয়ঙ্কর। মালিকদের কাছে দাস কোনো মানুষ ছিল না, ছিল কেনা সম্পত্তি। একটি ট্রাক্টর কিনলে যেমন মানুষ অকারণে সেটি ভেঙে ফেলে না, তেমনি বিপুল টাকা দিয়ে কেনা দাসকে চাবুকে পঙ্গু করে দেওয়াটা মালিকের নিজের জন্যই আর্থিক ক্ষতি ছিল। আসল ভয়ঙ্কর দিক ছিল এক মায়ের কোল থেকে তার ছোট সন্তানকে কেড়ে নিয়ে হাটে গরুর মতো বিক্রি করে দেওয়া। যুক্তরাষ্ট্রের ইতিহাস বলছে গৃহযুদ্ধের আগে কেবল অভ্যন্তরীণ কেনাবেচাতেই প্রায় 6 লাখ দাসের পরিবার এভাবেই ভেঙে তছনছ করে দেওয়া হয়েছিল। তবে দাসপ্রথা কি সত্যি শেষ হয়ে গেছে? অধিকাংশ সিনেমা শেষ হয় আব্রাহাম লিঙ্কনের দাসপ্রথা বিলুপ্তির ঘোষণা কিংবা এক নতুন রোদেলা ভোরের দৃশ্য দিয়ে, যেন একটা আইন পাশ হলো আর রাতারাতি দাসপ্রথা মুছে গেল। কিন্তু ইতিহাস বলে দাসপ্রথা আসলে কখনো শেষ হয়নি, এটি কেবল নিজের রূপ বদলেছে। গ্লোবাল স্লেভারি ইন্ডেক্সের তথ্য মতে বর্তমানে পৃথিবীতে প্রায় 5 কোটি মানুষ আধুনিক দাসত্বর শিকার, যা 400 বছরের ট্রান্স আটলান্টিক স্লেভ ট্রেডে বিক্রি হওয়া মোট দাসের চেয়েও বেশি। মানব পাচার, বন্ধকি শ্রম আর জিম্মি করে খাটানোর মাধ্যমে এটি আজও আমাদের সমাজে রূপ বদলে টিকে আছে। সিনেমা আমাদের আবেগকে নাড়া দেয় ঠিকই, তবে ইতিহাস বলে দাসপ্রথা শুধু অত্যাচারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এটি ছিল আন্তর্জাতিক রাজনীতি, মানুষের লোভ, অদম্য প্রতিরোধ আর স্বাধীনতার জন্য লড়াইয়ের এক দীর্ঘ ও নিষ্ঠুর ইতিহাস।